মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব দ্বিতীয় চ্যাপ্টারের নাম হলো অসিলেটর সার্কিটস। আলোচ্য বিষয় হলো কলপিটস অসিলেটর। খুব ইম্পর্টেন্ট টপিক এবং সহজ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আজকে আমরা পড়ব কলপিটস অসিলেটর। দেখো, আমরা হার্টলি অসিলেটরের একটি মডিফাইড রূপ হলো কলপিট অসিলেটর। হার্টলি অসিলেটরের একটা মডিফাইড রূপ হলো কলপিটস অসিলেটর। হার্টলি অসিলেটর আমরা ব্যবহার করেছিলাম দুইটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর, আর এখানে ব্যবহার করা হবে একটা ইন্ডাক্টর দুইটা ক্যাপাসিটর। এই হলো পার্থক্য, আর সার্কিটে কোনো পার্থক্য নাই। নিচে একটি কলপিট স্পন্দকের সার্কিট দেখানো হয়েছে, এর পরের পেজে আছে। এই সার্কিটে আবেশক একটা থাকে, এটা কমন। আর এখানে ক্যাপাসিটর ব্যবহার করেছে দুইটা, C1 এবং C2। ক্যাপাসিটর C1 এবং C2 সিরিজে থাকে এবং সেন্টার ট্যাপ করা। আবেশক এবং দুটি ক্যাপাসিটর দিয়ে ট্যাঙ্ক সার্কিট তৈরি করা হয়। ট্যাঙ্ক সার্কিট মানে হলো তোমার ফ্রিকোয়েন্সি রিসিভ করার জন্য। স্পন্দনের কম্পাঙ্ক এল, C1 এবং C2 এর মান দ্বারা নির্ধারিত হয় এবং নিচের সমীকরণ দ্বারা নির্ধারণ করা যায়। F ইকুয়াল টু আমরা জানি 1/2/√L CT মানে হলো টোটাল ক্যাপাসিট্যান্স, বা CS আমরা বলতে পারি। CS ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন সিরিজ কম্বিনেশন। তাহলে আমরা বলতে পারি 1/CT/1/CS equal to 1/C1 plus 1/C2, 1/CT equal to C1 plus C2 by C1 C2, CT equal to C1 C2 by C1 plus C2। এবং উল্লেখ্য, এই LC1 C2 সার্কিট 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে। উল্লেখ্য, LC1 C2 এর ফিডব্যাক সার্কিট 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে, ফেজ চেঞ্জ করে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সার্কিটের অপারেশন দেখব। দেখো, আমাদের এই সার্কিটে দুইটা ক্যাপাসিটর ইউজ করছি। প্রথমে ক্যাপাসিটর দুটো চার্জ হয়, যখন আমরা সার্কিটটা অন করি তখন ক্যাপাসিটর C1 এবং C2 চার্জিত হবে। ফুল চার্জ হওয়ার পরে সে আবার ডিসচার্জ হওয়া শুরু করবে আবেশকের মাধ্যমে। আবার যখন ডিসচার্জ হয়ে যাবে, সমস্ত তড়িৎ শক্তি হয়ে যাবে চুম্বক শক্তি। পরে আবার ক্যাপাসিটর চার্জিং হওয়া শুরু হবে। তাহলে একবার ক্যাপাসিটর C1 এবং C2 চার্জ দিতে হবে, আবেশক এদেরকে ডিসচার্জ করবে, আবার তারা চার্জ দিতে হবে, আবার ডিসচার্জ হবে। এইভাবে বারবার চলতেই থাকে। এর মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়, চার্জিং ও ডিসচার্জিং এর মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এরপরে দেখো, আমরা আউটপুট ভোল্টেজ অলওয়েজ নিব C1 ক্যাপাসিটরের দুই প্রান্ত থেকে, আর C2 এর দুই প্রান্ত থেকে আমরা পাবো ফিডব্যাক। খেয়াল করে, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস। C1 এ যে আমরা আউটপুট ভোল্টেজ নিব, এই আউটপুট ভোল্টেজ ইনপুটের সাথে 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে বা দশা পার্থক্য তৈরি করে। আবার ফিডব্যাক ভোল্টেজ আমরা নিব C2 থেকে, C2 আবার C1 এর সাথে 180 ডিগ্রি দশা পার্থক্য তৈরি করে। তাহলে তোমার খেয়াল করে, কিন্তু আমরা যে আউটপুট নেই C1 থেকে, C1 এর আউটপুট ইনপুটের সাথে 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে। আবার C2 আবার C1 এর সাথে 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে। তাহলে টোটাল ফেজ শিফট হলো 360 ডিগ্রি ফিডব্যাকের সাথে ইনপুটের। 360 ডিগ্রি মানে কি? কোনো দশা পার্থক্য নাই। তাহলে আমরা বলতে পারি ফিডব্যাক ভোল্টেজ ইনপুট ভোল্টেজের সাথে সমদশায় সম্পন্ন হয়। আর অসিলেটর সার্কিটের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইনপুট হবে সবসময়, ফিডব্যাক হবে সবসময় ইনপুটের সাথে সেম ফেজে। তাহলে আমরা কেবল নিরবিচ্ছিন্ন আনড্যাম্পড অসিলেশন পাবো। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা সার্কিটটা দেখছি। হার্টলি অসিলেটর এবং কলপিটস অসিলেটরের সার্কিট প্রায় একই। দেখো, এখানে আমরা সেই প্লাস VCC সাপ্লাই ভোল্টেজ ব্যবহার করছি, RF চোখ ব্যবহার করছি। এইটা একটা NPN ট্রানজিস্টর, এইটা বেস, এটা বায়াসিং রেজিস্ট্যান্স R1 এবং R2, এটা একটা ক্যাপাসিটর, এটা ইমিটার রেজিস্ট্যান্স, ইমিটার ক্যাপাসিট্যান্স। এবার হলো এই যে তোমাদের দুইটা C1 এবং C2, এইটা আমাদের ট্যাঙ্ক সার্কিট। C1 C2 L, এইটা হলো ট্যাঙ্ক সার্কিট। C1 এবং C2 সিরিজে, সেন্টার ট্যাপ গ্রাউন্ডিং করা, আর এর হলো এদের সাথে প্যারালালে। এই যে আউটপুট আমরা নিব C1 থেকে, এই যে C1 এবং গ্রাউন্ড, C1 এর পজিটিভ প্রান্ত এবং গ্রাউন্ড। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ট্যাঙ্ক সার্কিটের একটু বিশ্লেষণ দেখো। প্রথমেই কিন্তু C1 পজিটিভ ভাবে চার্জ দিতে হবে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ।
এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে C1 এবং C2 সিরিজে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এটা হলো প্যারালালে। তাহলে C1 এবং C2 সিরিজ কম্বিনেশন এবং C1 এবং C2-র সাথে L ইন্ডাক্টর হলো প্যারালাল কম্বিনেশন। আমরা এখন ফিডব্যাক ভগ্নাংশ নির্ণয় করব। কলপিটস স্পন্দনের ফিডব্যাক ভোল্টেজের পরিমাণ সার্কিটের ফিডব্যাক ভগ্নাংশের উপর নির্ভর করে। তাহলে আমরা যে ফিডব্যাক ভোল্টেজ দিব সেটা নির্ভর করে কার উপরে? ফিডব্যাক ফ্র্যাকশনের উপরে। ফিডব্যাক ফ্র্যাকশন কিভাবে নির্ণয় করা যায়? MV ফিডব্যাক ফ্র্যাকশন, ফিডব্যাক ভোল্টেজ ভাগ আউটপুট ভোল্টেজ। VF আমরা কি লিখবো? VF হবে কার এসে ফিডব্যাক ভোল্টেজ C2 ক্যাপাসিটরের। C2 ক্যাপাসিটরের তোমার ভোল্টেজ কি হবে? I x C2, I হলো কারেন্ট, x C2 হলো তোমার ইম্পিডেন্স। আর VOর কি হবে? V আউটপুট ভোল্টেজ আমরা নিব C1 ক্যাপাসিটরের দুই প্রান্ত থেকে, তাহলে তার ভোল্টেজ কি হবে? I x C1 মানে ইম্পিডেন্স, I কাটা x C2, আমরা জানি x C হলো 1/2 পাই FC, তাহলে x C2 কি হবে? 1/2 পাই FC2, আর C1 কি হবে? 1/2 পাই FC1। তাহলে ব্যস্তানুপাতিক যেহেতু এই 2 পাই x1 যাবে উপরে, 2 পাই FC1 যাবে উপরে, আর 2 পাই FC2 আসবে নিচে, কাটাকাটি গেলে 2 পাই f কাটা গেলে C1/C2। তাহলে আমরা পেয়ে গেলাম ফিডব্যাক ফ্র্যাকশন MV ইকুয়াল টু C1/C2। এখন আমরা দেখব আমাদের এই সার্কিটের ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সির রাশিমালা। আমরা এখন নির্ণয় করব ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সির রাশিমালা। আউটপুট ট্যাঙ্ক সার্কিটের ইম্পিডেন্স আমরা জানি C1 এবং C2 তোমার প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনে। C1 এবং C2 আমরা জানি C1 এবং C2 সিরিজ কম্বিনেশনে, তাহলে তাদের টোটাল ইম্পিডেন্স হবে XC1 প্লাস XC2। সিরিজের R এর সমান সমান কি হয়? R1 প্লাস R2 সেই ফর্মুলা অনুযায়ী। এর সাথে আবার ইন্ডাক্টরের ইম্পিডেন্স প্যারালালে, এই যে প্যারালাল, তাহলে C1 এবং C2 সিরিজ কম্বিনেশনে, তাহলে তাদের টোটাল ইম্পিডেন্স হবে XC1 প্লাস XC2। এদের সাথে আবার ইন্ডাক্টর প্যারালাল কম্বিনেশন, প্যারালাল XL, এটা হলো টোটাল ইম্পিডেন্স। Z ইকুয়াল টু XC মানে 1/j ওমেগা C1, XC2 হলো 1/j ওমেগা C2, এর সাথে প্যারালাল XL মানে j ওমেগা L। দেখো এইটার সাথে এটা প্যারালালের তুল্য রেজিস্ট্যান্স কি হয় খেয়াল করবা, 8A ইন্টু 8A ভাগ 8A প্লাস 8A। অলওয়েজ যে কোনো প্যারালালের ক্ষেত্রে, রেজিস্ট্যান্সের প্যারালালের ক্ষেত্রে 8A প্যারালাল 8A এর মানে হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 8A ইন্টু 8A ভাগ 8A প্লাস 8A। করলাম 1/j ওমেগা C প্লাস C1 প্লাস 1/j ওমেগা C2 ইন্টু j ওমেগা L, 1/j ওমেগা C1 প্লাস 1/j ওমেগা C2 প্লাস j ওমেগা L। এটা আমরা যেভাবে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে সেভাবে করলাম। এখন দেখো j ওমেগা L দ্বারা দুটাকেই গুণ, j ওমেগা L ইন্টু 1/j ওমেগা C, 1/j ওমেগা C2 ইন্টু j ওমেগা L, তারপরে তিনটে যোগ 1/j ওমেগা L প্লাস। দেখো এই j স্কোয়ার হলো আমরা নর্মালি যেটা I স্কোয়ার বলি সেটা এখানে j স্কোয়ার। কেন j স্কোয়ার নিলাম? I দিয়ে কারেন্ট বোঝাই, কারণ আমরা I কে পাল্টালাম, I মানে ইমাজিনারি কোয়ান্টিটি। j স্কোয়ার হলো -1 আর মাইনাসে কি প্লাস, প্লাস 1 এর বদলে আমরা মাইনাস j স্কোয়ার ইউজ করতে পারি। j ওমেগা L প্লাস মাইনাস j স্কোয়ার বাই j ওমেগা C2 প্লাস মাইনাস j স্কোয়ার বাই j ওমেগা C1। j ওমেগা কাটা কি রইল? L বাই C1, j ওমেগা কাটা L বাই C2। এখানে কাটা জানে j ওমেগা L, j কাটা মাইনাস j বাই ওমেগা C2 মাইনাস j বাই ওমেগা C1। এখন আমরা পরের পেজে যাই, খেয়াল করি বার্কহাউজেন ক্রাইটেরিয়ার শর্ত অনুযায়ী বর্তনের গেইন অসীম হবে যদি z এর মান অসীম হয়, আর উপরের সমীকরণে z এর মান অসীম হবে যদি হরের মান শূন্য হয়। হরে কি ছিল? j ওমেগা L মাইনাস j ওমেগা C2, j বাই ওমেগা C2 মাইনাস j বাই ওমেগা C1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে বার্কহাউজেন ক্রাইটেরিয়ার শর্ত পূরণ হবে, আমাদের গেইন অসীম হবে। ওমেগা L j উভয় পক্ষ থেকে j দ্বারা ভাগ, ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C2 মাইনাস 1 বাই ওমেগা C1 ইকুয়াল টু 0, ওমেগা L ইকুয়াল টু 1 বাই ওমেগা C2 প্লাস 1 বাই ওমেগা C1।
এখন দেখো এই ওমেগা ওই পাশে নিয়ে গেলাম, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। এই 1/c1 প্লাস 1/c2কে আমরা 1/ct বলতে পারি, 1/cs বলতে পারি। এখানে cs বা ct হলো সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1/LC1, ওমেগা মানে ওমেগা হবে 1/√LCS বা ct। খেয়াল করবেন আগে সিটি দিয়ে আছে, সিটি আর সিএস একই জিনিস, কোনো পার্থক্য নাই। ওমেগা হবে, তাহলে ওমেগা মানে হলো 2πf 1/√LCS, f ইকুয়াল টু 1/2π√LCS। এইটি হলো তোমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সির রাশিমালা। আমরা যেটা প্রথমে ইউজ করছিলাম ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সি রাশিমালা। এই ফ্রিকোয়েন্সি সে টিউন করবে, এই ফ্রিকোয়েন্সি সে টিউন করবে। তাহলে আমরা এখন কলপিটস অসিলেটরের আমরা সুবিধাগুলো দেখি। সুবিধা কি বলছে, আমরা এখন দেখব কলপিটস অসিলেটরের সুবিধা সমূহ। 1 নম্বর সুবিধা কি, খেয়াল করো, কলপিটস অসিলেটর ক্যান জেনারেট সাইনোসয়েডাল সিগন্যাল অফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি। এই কলপিটস অসিলেটর সবসময় উচ্চ কম্পাঙ্কের সাইন তরঙ্গ তৈরি করে, সবসময় উচ্চ কম্পাঙ্কের ভেরি হাই ফ্রিকোয়েন্সি অতি উচ্চ কম্পাঙ্কের সাইন তরঙ্গ তৈরি করে। ইট ক্যান উইথস্ট্যান্ড হাই অ্যান্ড লো টেম্পারেচার। এটার সুবিধা হলো এবং হাই এবং লো টেম্পারেচার এর উপরে কোনো প্রভাব বিস্তার করে না, দুইটার সাথে সে অভিযোজন করতে পারে, তাল মিলিয়ে চলতে পারে। দি ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি হাই, এর হাই ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি ভালো। ফ্রিকোয়েন্সি ক্যান বি ভেরিড বাই ইউজিং বথ ভেরিয়েবল ক্যাপাসিটর। আমাদের ক্যাপাসিটর দুটো ইউজ করি, C1 এবং C2, এটা ভেরিয়েবল, এটা চেঞ্জ করে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। লেস নাম্বার অফ কম্পোনেন্টস আর সাফিসিয়েন্ট, খুবই অল্প সংখ্যক এলিমেন্ট বা কম্পোনেন্ট এই সার্কিটে ব্যবহার করা হয়, জটিলতা কম, সার্কিটের জটিলতা কম। তারপরে বলছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য এর আউটপুটের অ্যাম্পলিটিউড বা বিস্তার সবসময় একই থাকে, এর একটা বিরাট সুবিধা। এখন দেখো অসুবিধা কি, এইটা হলো তোমার হার্টলি অসিলেটরের মডিফাইড রূপ, সুতরাং এর কোনো অসুবিধা নাই বললেই চলে। এটা হলো একেবারে পিউরিফাইড, হার্টলি অসিলেটরের পিউরিফাইড রূপ, এর আসলে কোনো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা নাই। প্রয়োগ দেখো, প্রয়োগ কি, এটা হলো তোমার হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর, এটা ব্যবহার করা হয়। কলপিটস অসিলেটর ক্যান বি ইউজড অ্যাজ হাই ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ জেনারেটর। উচ্চ কম্পাঙ্কের সাইন তরঙ্গ তৈরির ক্ষেত্রে জেনারেটর হিসেবে এটা ব্যবহার করা হয়। তারপরে এর সাথে আরো কিছু সার্কিট এলিমেন্ট যোগ করে এটাকে টেম্পারেচার সেন্সর হিসেবে ব্যবহার করা যায়। এটাকে লোকাল অসিলেটর হিসেবে রেডিও রিসিভারে ব্যবহার করা হয়। আরএফ অসিলেটর হিসেবে, আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর ব্যবহার করা হয়, মোবাইলে ব্যবহার করা হয়। তারপরে এর আরো বিভিন্ন বাণিজ্যিক ব্যবহার আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন এই কলপিটস অসিলেটর নিয়ে দুটো প্রবলেম দেখব, খেয়াল করো। এই যে হলো একটা কলপিটস অসিলেটর, তোমার এই সার্কিট দেয়া থাকবে, সার্কিট ভিতরে আমাদের 3টা কম্পোনেন্টের মান জানা প্রয়োজন, C1 C2 L। C1 এর মান দেওয়া আছে 0.01 মাইক্রোফ্যারাড, C2 এর মান 0.01 মাইক্রোফ্যারাড, L 15 মাইক্রোহেনরি। এখন দেখি সমস্যায় কি কি আমাদের বের করতে বলছে। উপরের চিত্রে প্রদর্শিত কলপিটস স্পন্দকের অপারেটিং ফ্রিকোয়েন্সি ফিডব্যাক ভগ্নাংশ নির্ণয় করে। খুবই সহজ জিনিস, কি কি দেওয়া আছে, C1 হলো 0.001 মাইক্রোফ্যারাড, C2 হলো 0.01 মাইক্রোফ্যারাড, L হলো 15 মাইক্রোহেনরি। প্রথমে আমরা সিটি বের করি, সিটি বা সিএস, C1 C2 বাই C1 প্লাস C2, সিটি বের করে ফেললাম। C1 C2 মান বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম এত মাইক্রোফ্যারাড। যেহেতু আমরা একে অন্য ফর্মুলা ব্যবহার করবো, এই মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে কনভার্ট করে নিতে হবে 10⁻⁻12 দিয়ে, ঠিক আছে। এখন দেখ, এল হলো 15 মাইক্রোহেনরি, 15 10⁻6 হেনরি। অপারেটিং ফ্রিকোয়েন্সি f নট বাই f 1/2π√L CT, CS ব্যবহার করতে পারো। তাহলে আমরা বের করলাম 1/2π√L এর মানে এটা, সিটির মানে এটা। তাহলে আমরা অপারেটিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম 1361 10⁻³ হার্টস বা 1361 কিলো হার্টস। ফিডব্যাক ভগ্নাংশ তো খুবই সহজ, MP = C1/C2, C1 এর মান সিট বসাই দিলাম 0.1, হয়ে গেল। ফিডব্যাক ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব সমস্যা 2, কলপিটস ট্যাঙ্ক সার্কিটে ব্যবহৃত ইন্ডাক্টরের সক্রিয় বেশ গুণাঙ্ক 1 মিলি হেনরি। যদি কলপিটস স্পন্দকের অপারেটিং ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ এবং ফিডব্যাক ভগ্নাংশ 0.25 হয়, তাহলে ধারক দ্বয়ের ধারকত্বের মান কত?
ধারকদ্বয়ের ধারকত্বের মান কত। অপারেটিং ফ্রিকোয়েন্সি এফ নট ইকুয়াল টু 1 মেগাহার্টজ 10^6 হার্টজ। সক্রিয় বেশ গুণাঙ্ক এল ইকুয়াল টু 1 মিলি হেনরি 10^-3 হেনরি। ফিডব্যাক ভগ্নাংশ এম ভি ইকুয়াল টু 0.25। ফিডব্যাক ভগ্নাংশ এম ভি হলো C1 বাই C2। C1 বাই C2 মান মানে এম ভির মান কত 0.25, C1 বাই C2 0.25 মানে 1/4 C1 C2 ক্রস মাল্টিপ্লিকেশন C2 ইকুয়াল টু 4 C1, C2 ইকুয়াল টু 4 C1। ঠিক আছে, এখন দেখো আমরা জানি এফ নট ইকুয়াল টু 1/2 এফ নট স্কোয়ার ইকুয়াল টু 1/4 পাই স্কোয়ার LCT, CT ইকুয়াল টু 1/4 পাই স্কোয়ার এফ নট স্কোয়ারের সবার মান আমরা জানি 1/4 পাই স্কোয়ার এফ নট স্কোয়ার এল। মান বসিয়ে দিলে পেয়ে গেলাম এত ফ্যারাড, একে পিকো ফ্যারাড বানায় না। কার মান পেয়ে গেলাম আমরা সিটি ইকুয়াল টু আমরা কি জানি C1 C2 বাই C1 প্লাস C2। C1 এর মান C1, C2 এর মান 4 C1, C1 এর মান C1, C2 এর মান 4 C1। তাহলে C1 ইন্টু 4 C1 নিচে হলো 5 C1, C1 C1 কাটা, তাহলে 4 C1 বাই 5। সিটির মান হলো 25.3 মিলি হেনরি, হ্যাঁ 25.3 মাইক্রোফ্যারাড। এখন তাহলে দেখো 25.3 মাইক্রোফ্যারাড হলো সিটির মান, তাহলে তোমার C1 কি হবে 25.3 গুণন 5 ভাগ 4, তাহলে 31.625 পিকোফ্যারাড। ও সিটির মান হলো তোমার 25.3 পিকোফ্যারাড, তাহলে C1 এর একক হবে 31.625 পিকোফ্যারাড। আবার C2 ইকুয়াল টু কি জানি 4 C1, এই যে 4 এই যে C1 126.5 পিকোফ্যারাড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় আসে এবং খুবই সহজ। এর প্রবলেম আমরা পারবো, আর থিওরি আমরা আশা করি বুঝতে পেরেছি। আর এই চ্যাপ্টার আর একটা প্রশ্ন আছে, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। এরপরে আমরা পড়াবো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। তোমরা একটু দেখে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।